আমরা চাঁদাবাজদেরকে সাহায্য করব। আপনারা বলবেন আশ্চর্য, আপনারা কি আরো চাঁদা বাড়াইয়া দিয়ে সাহায্য করবেন? না, আমরা তাদেরকে আহ্বান জানাই, তোমরাও আমাদের সন্তান, চাঁদাবাজি ছেড়ে দাও। তোমাদের যদি খাদ্যের অভাব হয়, আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন আমরা ভাগাভাগি করে খাবো, তবু হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার ঘুম হারাম। এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এখান থেকে বের হয়ে আসো, আমরা তোমাদেরকে বুকে টেনে নেব। এরপরে আমরা কি করব? তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিব না। বেকার ভাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না। আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য, তারা বেকার ভাতার জন্য লড়াই করে না। তারা করেছে লড়াই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্য। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই ও বোনেরা, তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব। তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবা, আমি বাংলাদেশ। আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে, এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই। আমি বেকার ভাতা খেতে চাই না। সম্মানী বন্ধুগণ, এই দেশটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। আমরা মিলেমিশে ফুলের বাগানের মতোই দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে, তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না। কারণ আমরা সমাজে সুবিচার কায়েম করব। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে। দেশ সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের, দেখবে তিনি যোগ্য কিনা আর তার মাঝে দেশপ্রেম আছে কিনা। এনাফ ইজ এনাফ, আর কিচ্ছু লাগে না। তিনি কাজ পাবেন, তিনি সম্মানের সাথে জীবনযাপন করবেন। সরকারি কর্মচারী তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয়, এইটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এই জন্যেই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগেল ইনকাম করেন, আর অনেকে লোভ বশত, নেশা বশত করেন। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। তারা ইজ্জতের সাথে স্ত্রী, সন্তান, পুত্র, মা নিয়ে, বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন। প্রশান্তির সাথে দেশকে, জাতিকে তারা সেবা দিবেন ইনশাআল্লাহ। ভয় দেখায় অনেকে, এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে। আরে হাত সবগুলা কেটে ফেলবে, দেশ পড়বে কে? হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ। সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি। শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী মা, পরবর্তীতে তার সন্তান, 5 বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সচ্ছল কোনো পরিবার যদি না নিতে চায়, তাদেরকে আমরা ধন্যবাদ দেব। নিজ খরচে যদি তারা চলতে চায়, কিন্তু এটি তাদের অধিকার। আবার দেশকে, জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে দুঃখে দুঃখে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে। আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। তবে সব দায়িত্ব, এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব কিছু। তাহলে কিভাবে হবে? হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে 500 শয্যা থাকবে, আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে, আল্লাহ তাআলা যদি বিইজনিল্লাহ আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব, যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত। রাজধানীর দিকে
হন্যে হয়ে ছুটতে হবে না সেদিন। যার ছুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে। ইনশাআল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন, ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন। এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি। আপনারা দোয়া করবেন। লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিভাগ এবং জেলার দাবি। তো অনেক দাবি আপনাদের আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে তখন এই লাকসামের আমার দুইজন বন্ধু ছিল, জানি না এখন কোথায় আছে। এক হাকিম সাহেবের এক ছেলে ছিল, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন। সে 8 দিন মেডিকেল কলেজে ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। তো আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম, কত বাতি। এটা ছিল লাকসামের পরিচয়। কারণ লাকসাম জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা। এখন সেই জংশন নিজেই অন্ধকার, দাবির মধ্যে এটা নাই। যেহেতু ওই সময় শুনেছি একটা মায়ার জায়গা এটার জন্য আছে, ইনশাআল্লাহ এই জংশনকে আধুনিক করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসেবে আমরা করে দেব। আর বাকি দাবি তো আছে, দোয়া করবেন ন্যায্যতার ভিত্তিতে আপনাদের পাওনা যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পাই। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাড়িপাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা দিতে পারবে। এইটাই মাদের অপরাধ। ওই যে আমি বলি না, এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও, সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান, কাকে চান? তিনি সংক্ষেপে বলেছেন জামাত। বলছে আশ্চর্য, আপনি জামাতকে চান? বলে হ্যাঁ আমি চাই। বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পরবো না। জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে। বলে যে হ্যাঁ পাল্টাবো। তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো? এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে। এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন কাজটি আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য, সম্মানের জন্য, আস্থার জন্য আজকে 11 যদিও নির্বাচনী ঐক্যকে বাছাই করে নিছে, এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে। মনে রাখবেন, গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না। মনে রাখবেন, যে মায়ের দামাল সন্তানেরা 24-এ জগদ্দল পাথর হিমালয় সমান ফেসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে না, তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া কারো ভোটের দিকে হাত বাড়াবেন না। সে স্লোগান চল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব না, এদিন এখন আর নাই। এখন আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার যারে পছন্দ আমি দিব, তোমার যারে পছন্দ তারে দাও। এর নাম হচ্ছে ডেমোক্রেসি, এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য। আমরা সেটা দেখতে চাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি। যৌবনের তারুণ্যের শক্তি নিয়ে হাসনাত আব্দুল্লাহ অনেক কথাই ব্যাপারে বলেছে, আমি আর রিপিট করতে যাচ্ছি না। আমি সবাইকে বলবো, এই দেশটা সবার, শুধু আমার একার নয়। সাধারণ মানুষ, প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন, আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার, সবার দায় আছে। সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ করতে পারবো ইনশাআল্লাহ। এই দেশকে এখনো সভ্য বলা যাবে না। যে এই দেশে মাঠে ঘাটে পড়তে প্রান্তরে সর্বত্র চাঁদাবাজি হয়, এটা কখনো সভ্য দেশ হতে পারে না।